স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। ক্যাপিটাল মার্কেটে যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন এবং ডে টু ডে ট্রেড করছেন, কিংবা আমরা যারা ক্যাপিটাল মার্কেটের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি এবং ডে টু ডে ট্রেড করছি, আমরা সচরাচর এমন কিছু ভুল করে থাকি যার কারণে পরবর্তীতে আমরা বড় ক্ষতির সম্মুখীন হই। আজ আমি আপনাদের এমন কিছু সাধারণ ভুল পয়েন্ট আউট করব, যে ভুলগুলো আমরা রেকটিফাই করতে পারলে আমরা আমাদের ট্রেডিং ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারবো এবং আমরা আমাদের পোর্টফোলিওকে সুরক্ষিত রাখতে পারবো। সো বন্ধুর, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ক্যাপিটাল মার্কেটে ক্ষতিগ্রস্ত হওয়ার বড় একটি কারণ হলো ওভার মার্জিন ইউজ করা এবং লোন ইনভেস্টমেন্ট করা। ওভার মার্জিন বলতে আপনার এখন পোর্টফোলিওতে ৫ লাখ টাকা আছে, আপনি হাউস থেকে আরো ৫ লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনি টোটাল ১০ লাখ টাকা ইনভেস্ট করলেন। আর লোন ইনভেস্টমেন্ট বলতে আমি বুঝাচ্ছি, ক্যাপিটাল মার্কেটে আপনি ৫ লাখ টাকা ইনভেস্ট করে ৩ মাসে দেখলেন আপনার ১ লাখ টাকা ইনকাম হলো। আপনার মনে হলো যে ক্যাপিটাল মার্কেট অনেক প্রফিটেবল একটি জায়গা। তখন আপনি ব্যাংক থেকে লোন নিলেন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং আদার্স সোর্স থেকে বড় একটি অ্যামাউন্ট লোন করে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলেন। এই দুটিই কিন্তু আপনার যেকোনো সময় বিপর্যস্ত হওয়ার বড় একটা কারণ হবে এবং আপনি বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন ক্যাপিটাল মার্কেটে। সো যারা ক্যাপিটাল মার্কেটে নতুন করে এন্ট্রি নিচ্ছেন, আমি তাদেরকে বলব, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে সাধ্যের মধ্যে আপনি ইনভেস্ট করুন, আপনি ট্রাই করুন ক্যাপিটাল মার্কেট কেমন, এখান থেকে কতটা রিটার্ন পাওয়া যায়, এবং যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করবেন এই অ্যামাউন্টটা যদি কোনো কারণে আপনি লসও করে ফেলেন, যাতে আপনার আপনার সেটা আপনি বিয়ার করতে পারেন। এরপরে ক্যাপিটাল মার্কেটে ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি কারণ হলো অনেক বিনিয়োগকারীর একটা ধারণা যে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে রাতারাতি কোটিপতি হওয়া যায়। সো উনারা তখন না জেনে না বুঝে কিন্তু বড় একটা অ্যামাউন্ট ক্যাপিটাল মার্কেটে তারা ইনভেস্ট করেন এবং পরবর্তীতে বড় ক্ষতির সম্মুখীন হন। সো ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটি অন্য যেকোনো বিজনেসের মতো একটি বিজনেস হিসেবে আমাদেরকে দেখতে হবে। অন্য ১০টা বিজনেসে যেরকম একটা ডিসেন্ট রিটার্ন আসে, ক্যাপিটাল মার্কেটও কিন্তু একটি ডিসেন্ট রিটার্ন আপনাকে দিতে পারে। আর ক্যাপিটাল মার্কেট থেকে আপনার এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন নিতে গেলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি স্কিল, নলেজ এবং এক্সপেরিয়েন্স ডেভেলপ করতে হবে। ক্যাপিটাল মার্কেটে অনেক বিনিয়োগকারী ফ্রিকোয়েন্ট এবং র্যান্ডম ট্রেড করে থাকেন। বিশেষ করে তাদের ল্যাক অফ নলেজ এবং স্কিলের কারণেই এটা হয়ে থাকে, এবং তারা একটি স্টক বাড়তে দেখলে তারা কিনে, আবার ২ দিন পর যখন দেখে স্টকটির দাম কমে গেছে তারা লসে সেল দেয়, আবার একটি স্টক বাড়তে দেখে কেনে এবং আবার লসে সেল দেয়। এভাবে কিন্তু তারা তাদের পোর্টফোলিওকে কিন্তু হার্ট করছে। সো ক্যাপিটাল মার্কেটে সাকসেসফুল হতে গেলে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন এবং একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে এবং সেভাবে আপনাকে ট্রেড করতে হবে। এর পরের কারণটি হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইস এবং কপি ট্রেডিং। এক্সপার্ট অ্যাডভাইস কিন্তু ক্যাপিটাল মার্কেটে একেবারে খুবই ইজি। আপনি যখনই বেরোবেন আপনি ক্যাপিটাল মার্কেটে অজস্র এক্সপার্টদের কাছ থেকে অ্যাডভাইস পাবেন। আশেপাশে সবাই কিন্তু ক্যাপিটাল মার্কেটে এক্সপার্ট। এছাড়াও আপনি প্রিন্ট মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি নিয়ে বিভিন্ন নিউজ বের হয়, যেগুলোকেও আমরা এক্সপার্ট অ্যাডভাইস হিসেবে ট্রিট করতে পারি। সো এই এক্সপার্ট অ্যাডভাইসের কারণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেননা পুঁজিবাজারে যারা বেসিক্যালি ট্রেড করেন তাদের ৯৫ থেকে ৯৮% ক্ষতিগ্রস্ত হয়। আর বাদবাকি যে ৫% থেকে ২% যারা উইনার, তারা হচ্ছে বড় ইনস্টিটিউশন। তারা কিন্তু প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করেই ট্রেড করেন। তাদের কাছ থেকে কিন্তু আপনি কোনো অ্যাডভাইস পাচ্ছেন না। আর কপি ট্রেডিং ও একটি বড় ক্ষতির কারণ হতে পারে। কারণ অনেক সময় অনেক ব্যক্তি দেখা যায় যে বড় একটা অ্যামাউন্টের মানি ইনভেস্ট করেন এবং তাকে অনেকেই ফলো করেন। কিন্তু ওই ব্যক্তিটির সাইকোলজি, ফিলোসফি আলাদা হতেই পারে। উনি একটা ইনফরমেশন বেসড হয়তো একটা বড় অ্যামাউন্টের কোনো একটা স্টক কিনলেন। পরবর্তীতে উনি ২ দিন পর দেখলেন যে না, ইনফরমেশনটা ঠিক ছিল না। উনি তখন কিন্তু লসে সেল করে দেবেন এবং উনার যদি একটা বড় লস হয় সেটা উনি বিয়ার করার মতো উনার অ্যাবিলিটি আছে। উনি ওটা সেল করে দেবেন। কিন্তু আপনি যখন উনাকে ফলো করে একটি স্টক কিনবেন, আপনার পোর্টফোলিওতে যদি ৫ লাখ টাকা লস হয় ওই স্টকটির জন্য, আপনার কিন্তু সেটা হয়তো বিয়ার করার মতো ক্যাপাসিটি নাও থাকতে পারে।
আর এক্সেসিভলি আপনি যদি বিভিন্ন মানুষের কাছ থেকে ক্যাপিটাল মার্কেটের পরামর্শ নিয়ে থাকেন, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন কোন স্টকটি কিনবেন, কোন স্টকটি সেল দিবেন। সো এক্ষেত্রেও আপনাকে একটা ডিসিপ্লিন এবং একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। নিজেকে স্কিলড আপনার বাড়াতে হবে এবং নলেজ এবং এক্সপেরিয়েন্স কিন্তু গেইন করতে হবে। এরপরে আরেকটি বড় কারণ হচ্ছে মানি প্রেশার। মানি প্রেশার কিন্তু অনেকেই নিতে পারেন না। যেমন মানি প্রেশার বলতে আপনি ক্যাপিটাল মার্কেটে 20 লাখ টাকা ইনভেস্ট করলেন এবং পরবর্তী মান্থে দেখলেন যে আপনার ওখানে 8 লাখ টাকা লস। সো এটা কিন্তু অনেক ব্যক্তি আছেন যারা পোর্টফোলিওতে এত বড় একটা লস দেখে কিন্তু নার্ভাস হয়ে যান এবং তাদের কিন্তু প্রচন্ডভাবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যান এবং এরপর একটা আতঙ্কিত হয়ে এবং ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তাদের একটা ধারণা চেঞ্জ হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে তারা কিন্তু লসে শেয়ারগুলো সেল করে দিয়ে তারা কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে বিদায় নেন। কিন্তু এখানে একটি ব্যাপার আপনাদেরকে বলছি যারা বিশেষ করে নতুন, ক্যাপিটাল মার্কেটে কিন্তু 30-40% কিংবা 50% ফল করা একটি স্টক এটা কিন্তু একটা ন্যাচারাল ফ্লো। এটা যেকোনো সময় যেকোনো ক্যাপিটাল মার্কেটে হতে পারে। সো একটা ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু খুবই ভোলাটাইল। এটা যেকোনো সময় কিন্তু পোর্টফোলিওকে আপনার অর্ধেক হয়ে যেতে পারে। আবার সেটা কিন্তু কিছুদিন পর ঘুরে আবার টাকা আবার ডবলও করে দিতে পারে। সো অনেকেই ক্যাপিটাল মার্কেটের এই নেচারটা, এই ফ্লোটার সাথে অ্যাডজাস্ট হতে পারে না এবং তারা খুব মেন্টাল প্রেশারে থাকে, ডিপ্রেশনে থাকে এবং তারা কিন্তু পরবর্তীতে লসটা রিয়েলাইজ করে ক্যাপিটাল মার্কেট থেকে চলে যান। কিন্তু পরবর্তীতে ঠিকই হয়তো ৩ মাস পর কিংবা ৬ মাস পর কিংবা ১ বছর পর দেখেন যে ওই স্টকটা উনি হোল্ড করলে উনার টাকা হয়তো ডবলই হয়ে যেত। ক্যাপিটাল মার্কেটে আরেকটি বড় সমস্যা হচ্ছে লস করার অ্যাটেম্প্ট টু রিকভার প্রিভিয়াস লস। অনেক ব্যক্তি আছেন ক্যাপিটাল মার্কেটে ৩০ লাখ টাকা ইনভেস্ট করেছেন, এখন ২০ লাখ টাকা লস হয়ে গেছে, উনার পোর্টফোলিওতে আর ১০ লাখ টাকা আছে। কিন্তু উনাদের একটা জেদ কাজ করে নিজের মধ্যে যে আমার এই ২০ লাখ টাকা ক্যাপিটাল মার্কেটে রিকভার করতেই হবে। সো মার্কেট থেকে এই ২০ লাখ টাকা রিকভার করতে গিয়ে উনি কিন্তু আরো ৩০ লাখ টাকা লস করে ফেলেন। সো ক্যাপিটাল মার্কেটে আপনি যদি ১০ লাখ টাকা ইনভেস্ট করে আপনার ৮ লাখ টাকা লস হয়ে যায়, এখন যদি আপনার ২ লাখ টাকা থাকে, তাহলে এই ২ লাখ টাকা ইনভেস্ট করে আপনাকে চিন্তা করতে হবে ২ লাখ টাকা ইনভেস্ট করে আমি কত রিটার্ন পেতে পারি একটা সাধারণ বিজনেসে। সো ওই ধরনের একটা ডিসেন্ট রিটার্ন আপনার যদি এক্সপেকটেশন থাকে আপনি কন্টিনিউ করতে পারেন, কিন্তু আপনি যদি ওই ৮ লাখ টাকা রিকভার করতে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এই ২ লাখ টাকা চলে যাবে এবং আপনি যদি ফার্দার আবার নতুন করে ইনভেস্ট করেন ওই টাকাটাও কিন্তু আপনি হারাবেন। এখন সহজভাবে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি যদি সে বিজনেস করে থাকে এবং তার যদি ১ কোটি টাকা লস হয়, পরবর্তীতে উনি আর বিজনেসটা কন্টিনিউ করতে পারল না। এখন দেখা যাচ্ছে উনার ৮০ লাখ টাকা উনার এখন লোন। এখন উনি ডিসাইড করলো লোনটা কিভাবে শোধ করবেন। উনি এখন নতুন করে একটা চাকরি নিলেন। চাকরিতে গিয়ে যদি উনি বলেন যে আমার ৮০ লাখ টাকা ব্যাংকে লোন আছে, আমাকে মাসে ৫ লাখ টাকা করে স্যালারি দিতে হবে। এটা কিন্তু কোনো বিজনেসম্যান কিংবা কোনো অফিস তাকে সেটা শুনবে না এবং মানবে না। উনার যা স্কিল, উনার যা মেধা এবং যোগ্যতা আছে সে অনুযায়ী উনি যদি ৫০,০০০ টাকা স্যালারি পাওয়ার যোগ্য হয় ৫০,০০০ টাকা দেবে, ১ লাখ টাকা যদি উনি উপযুক্ত হয় ১ লাখ টাকা দেবে। উনাকে কিন্তু কোনো অফিস কিংবা কোনো কোম্পানি উনাকে ৫ লাখ টাকা কিংবা ১০ লাখ টাকা করে স্যালারি দিবে না। সো পুঁজিবাজারেও আপনি যদি ৫০ লাখ টাকা ইনভেস্ট করে ৪০ লাখ টাকা লস করে ফেলেন, বাদ বাকি ১০ লাখ টাকা দিয়ে আপনি ৪০ লাখ টাকা কখনোই রিকভার করতে পারবেন না। এই ১০ লাখ টাকা দিয়ে আপনি হয়তো বছরে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিংবা একটা ডিসেন্ট অ্যামাউন্ট, একটা রিজনেবল অ্যামাউন্ট পাবেন লাইক ২ লাখ টাকা, ১ লাখ টাকা কিংবা ৫ লাখ টাকা রিটার্ন পেতে পারেন। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত হওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে বাইং পেনি স্টক। বাইং পেনি স্টক বলতে আমরা যে স্টকগুলো খুবই লো প্রাইসে আছে সেই স্টকগুলোর কথাই বলছি। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে এমন কিছু স্টক আছে ৳২, ৳৩, ৳৪ এই রেঞ্জে এখন আছে। এখন অনেক বিনিয়োগকারী কিন্তু এই প্রাইসটা দেখে খুবই আকৃষ্ট হন। বিশেষ করে নতুন যারা বিনিয়োগকারী তারা মনে করেন যে এটার তো ফেস ভ্যালু ৳১০, এটা এখন ৳২ আছে। যেকোনো সময় এটা আবার ৳১০, ৳২০ হয়ে যাবে। আমি এই স্টকটা বেশি করে কিনে নিই। সো এখানে একটি ব্যাপার, পেনি স্টক যারা কিনেন তাদেরকে বলবো
আপনি একটি বিষয় মাথায় রাখবেন, মার্কেট কিন্তু সুপ্রিম। মার্কেট হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট। সো ওই স্টকগুলোর ভ্যালু নেই বলেই কিন্তু মার্কেট ভ্যালু দিচ্ছে না। ওগুলো ২ টাকা ৩ টাকায় পড়ে আছে। সো উম ওই স্টকগুলোকে ঠিকমতো ইভালুয়েট করে ওই স্টকগুলো কেন পড়ে গেছে, ওই স্টকগুলোর আর্নিং, কোম্পানির বেস কি, বিভিন্ন প্যারামিটারগুলো আপনি বিশ্লেষণ করে তারপরেই ইনভেস্ট করুন। না হলে এই মার্কেটে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আপনি যে এক্সপেকটেশন নিয়ে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করেছেন সেই এক্সপেকটেশনটাও ফুলফিল হবে না। এরপরে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত হওয়ার বড় আরেকটি কারণ হচ্ছে ইমোশনাল ট্রেড। আমরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না ট্রেডিং আওয়ারে। সো ইমোশনটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। সো ক্যাপিটাল মার্কেট অ্যাকচুয়ালি ইমোশনাল কোনো প্লেস না, এবং এখানে প্রত্যেকটা ডিসিশন আমাদেরকে একটা ট্রেড নেওয়ার আগেই কিন্তু চিন্তাভাবনা করে নিতে হবে যে এই ট্রেডটা আমি নিচ্ছি, এত প্রাইস হলে নেব, এত প্রাইস হলে সেল করে দেব, এই সময় আমি নেব এবং এই সময় আমি এক্সিট করব। সো একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আমি কোন জায়গাটায় স্টপ লস দেব, কোন জায়গাটায় প্রফিট টেক করব এবং কোন প্রাইসে কিনবো, এটা আগে থেকেই আপনি বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি এটা ডিসাইড করে নেবেন। ট্রেড আওয়ারে আপনি ইমোশনাল ডিসিশন মেক করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এরপরে ক্যাপিটাল মার্কেটে ক্ষতিগ্রস্ত হওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে অ্যাভারেজ ডাউন করা। আমরা কোনো একটি স্টক কিনলাম, এটা পড়তে থাকলে আবার কিনলাম, পড়তে থাকলে আবার কিনলাম। এভাবে করতে করতে আমাদের দেখা যায় যে পোর্টফোলিওর একটা বড় অ্যামাউন্ট অফ মানি ওই স্টকটাতে আটকে গেছে এবং এই স্টকটা হয়তো আর আগামী ৩ মাসও আর মুভ করছে না। সো দেখা যাচ্ছে যে আমরা যে টাকাটা ট্রেডিং এর জন্য রেখেছি ওটা ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। আবার আমরা যে ইনভেস্টমেন্টের জন্য যে টাকাটা রেখেছি সেটাও কিন্তু ওখানে আটকে যাচ্ছে। কিভাবে? আমার ক্ষেত্রেও এটা হয়েছে এর আগে যে আমি একটি স্টক কিনলাম, দেখা যাচ্ছে ওই স্টকটার দাম হঠাৎ করে ১০ টাকা পড়ে গেল। আমি তখন ভালো ফান্ডামেন্টাল আমার কিছু স্টক ছিল যেগুলো আমি ইনভেস্টমেন্ট হিসেবে আমি নিয়েছিলাম যে দীর্ঘদিন ধরে আমি হোল্ড করব। ওই স্টকগুলো আমি দেখছি আমি কিছুটা লাভে আছি। পরে ওই স্টকটা ১০ টাকা যেহেতু কমে গেছে আমি তখন এটাকে সেল করে দিয়ে আমি ওই স্টকটা কিনলাম। পরবর্তীতে ওই টাকাটাও কিন্তু আমার ওই স্টকে আটকে গেছে এবং ওই স্টকটার প্রাইস আর বাড়েনি। সো এভারেজ ডাউন কিন্তু একটা বড় সমস্যা হতে পারে ক্যাপিটাল মার্কেটে, এবং এটা আপনাকে অনেক বড় ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনও স্টক আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি দেখবেন পড়তে পড়তে কিন্তু গত ৮-৯ বছর ধরেই পড়ে আছে এবং পরবর্তীতে এটি আর রিভার্সাল করেইনি, রিকভার করেইনি। সো একটি স্টক পড়ে যাচ্ছে, সেটা কেন পড়ছে সেটাকে ঠিকমতো জাস্টিফাই করেই কিন্তু এন্ট্রি নিবেন। তবে এভারেজ ডাউনের ক্ষেত্রে আমি যারা ট্রেডার তাদের জন্যই বলবো এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে। আর যারা বেসিক্যালি ইনভেস্টর, আপনারা ভালো ভালো ফান্ডামেন্টাল স্টকগুলোকে কিনে নিচ্ছেন, তাদের জন্য অ্যাভারেজ ডাউন ঠিক আছে, কারণ আপনারা ইনভেস্ট করার জন্যই স্টকটা নিচ্ছেন এবং ভালো মানের স্টক বুঝে শুনে আপনারা ডিভিডেন্ড ইল করার জন্য নিচ্ছেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। এরপরে লাস্ট যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো যে ক্যাপিটাল মার্কেটে ক্ষতিগ্রস্ত হওয়ার আরো একটি বড় কারণ হচ্ছে আমরা ডিসিপ্লিন মেনটেন না করা এবং আমরা অধৈর্য হয়ে ক্যাপিটাল যে কোনো সময় যে কোনো একটা ডিসিশন নিয়ে নেওয়া। সো ডিসিপ্লিন ওয়েতে যদি আমরা ট্রেড করি, এবং এই ডিসিপ্লিন ব্যাপারটাকে কিন্তু আমরা যারা ট্রেড করি অনেক বেশি কিন্তু ভাবে আমরা এটাকে তেমন একটা গুরুত্ব দিই না যে ক্যাপিটাল মার্কেটে আমরা একটা ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড করব। এই ব্যাপারটা কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী আমাদের দেশের সার্কামস্টেন্সে অন্তত তারা কিন্তু মেনটেন করে না, এবং অনেক বিনিয়োগকারী ইমপেশেন্ট হয়ে যায়। বিশেষ করে কিছু কিছু ব্যক্তি একটা স্টক কেনার পর যদি স্টকটা ৩, ৪, ৫ টাকা পরে তারা কিন্তু আর ধৈর্য ধরতে চান না, তারা লস দেন এবং লস দিয়ে তারা দেখা যায় যে এভাবে লস নিতে নিতে তারা আর ক্যাপিটালটাকে রিগেইন করার আর সুযোগ পান না, কিংবা তাদের মেন্টালি তারা খুব বিপর্যস্ত হয়ে পড়ে এবং ক্যাপিটাল মার্কেট থেকে তারা কুইট করে। সো বন্ধুরা, এই ধরনের ভুলগুলো আমরা সচরাচর কিন্তু ডে টু ডে ট্রেডিং এ কম বেশি করে থাকি। সো আপনারা চেষ্টা করুন এটাকে রেকটিফাই করার। আর আপনাদের যদি আরো কোনো পরামর্শ থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।